আসসালামু আলাইকুম সবাইকে কিউট ব্লগসে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। গ্রামে আসার পর থেকে এই জিনিসটা আমি খুঁজতে হয়রান। আমার মাকে এত বলি যে এই কলার থোরটা খুঁজে নিয়ে এসে আমাকে রান্না করে দিতে, কারণ এই কলার থোর যদি আমি খেতে পারি একটা, তাহলে আমার শরীরে অনেকটা রক্ত শূন্যতা কমে। কলার থোরে প্রচুর পরিমাণে আয়রন আছে, আবার কলার থোর অনেক উপকারী তরকারি, যাদের ডায়াবেটিস আছে বা বিভিন্ন রোগের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর আমার তো শরীরে রক্তের পরিমাণটা কম, যেহেতু প্রেগনেন্সি অবস্থা, জানিনি তো দ্বিতীয় সিজার ব্লাড দিতে হতে পারে, তাই জন্য আমি অনেক ভয়ে আছি। আর যেটাই শুনতেছি যে এটা খেলে রক্ত বাড়বে শরীরে, ওটা খেলে বাড়বে, সেটাই আমি খাওয়ার চেষ্টা করি। বাড়িতে আসার পর থেকে আমার বড় আম্মা বলতেছে যে ওই কলার গাছে থোর আছে, ওই কলার গাছে থোর আছে, কিন্তু আমরা যখন থোরটা কাটতে যাই তখনই গিয়ে দেখি যে থোর নাই, কেউ যেন কেটে নিয়ে গেছে। কলা বের হওয়া শেষ হয় না, কিন্তু থোর আর পাওয়া যায় না। এরকম করে গ্রামের মানুষ এত খাওয়া শিখে গেছে, কি আর বলবো। আগে গ্রামের মানুষ কলার থোর, কচুলতি এসব খেতই না, কারণ তারা লজ্জায় কচুলতি, কচু বা কলার থোর এসব কাটতে যেত না। আর এখন দেখা যায় যে গ্রামের মানুষ অনেক উন্নত হয়ে গেছে। অনেক কষ্টে আমি একটা থোর পাইছি, আর সেটাই বাসায় নিয়ে এসে এরকম করে পরিষ্কার করে নিচ্ছি। কলার থোরগুলো এরকম করে পরিষ্কার করে নিতে হয়, আর ভিতরে কলার থোরের একটা করে ম্যাচের কাঠির মতো আর একটা করে সাদা অংশ পাওয়া যায়, সেটা করে আবরণ, সেটা করে বের করে ফেলে দিতে হয়, না হলে সেগুলো খোসা হয়ে যায়। তো আমি সবগুলো কলার থোর আলাদা করে নিয়েছি। এখন সবগুলো কলার থোর থেকে আমি সেগুলো বেছে ফেলে দিব। আর সুন্দর করে দেখেন, আমি হাতের একদম কাছে এনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম করে আমি সাদা অংশটা আর ম্যাচের কাঠির মতো ওইটা বের করে ফেলে দিয়ে সুন্দর করে পরিষ্কার করে বেছে নেব। এই রকম করে, একদম এরকম করে। তো এরকম করে আমি সবগুলো একটা করে সবগুলোর বের করে ফেলে দিব। আমার আবার শাক বাছা বলেন, অন্য তরকারি কাটা বলেন, বাঁধাকপি কাটা, সিম কাটা, সবার হাতের কাটাকাটি আমার পছন্দ হয় না। অনেকে আছে খুব সুন্দর করে শাক বাছে না বা পোকামাকড় দেখে কাটে না, তাই জন্য এই কলার থোরটা আমি কারোর কাছ থেকে নিলাম না, আমি একা বসে পরিষ্কার করতেছি। আমার বড় আম্মু অবশ্য থোরটা কেটে দিল, বলল নিয়ে আয়, সবাই মিলে বেশি পরিষ্কার করে দেই। আমি বলছি না, আমি একাই পরিষ্কার করব। তো এই দেখেন, এরকম হচ্ছে পরিষ্কারের পর্ব। তারপর এখন ওটা সেদ্ধ দেব। তার আগে আমি জাল ধরানোর পর কড়াইটা বসিয়ে দিছি, ভাবলাম যে এখানে আগে মরিচটা ভেজে নেই। আর এই কলার থোর রান্না করার জন্য সবার আগে মরিচটা কিন্তু ভাজে নিতে হবে, কাঁচা মরিচ দিয়ে হবে না, কারণ যেহেতু আমরা সেদ্ধ করে নিচ্ছি থোরটা, তাই জন্য আমাদের কিন্তু মরিচটাও ভেজে নিতে হবে। তো এ পর্যায়ে আমি মরিচটা খোলার মধ্যে দিয়ে এরকম করে ভেজে নিচ্ছি। আলাদা করে খোলা আর আমি নোংরা করলাম না, যেহেতু কড়াইটাতেই আমি সেদ্ধ করেই নেব, সেহেতু এই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি। এখন কড়াইয়ের মধ্যে আমি পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর এই কড়াইয়ের মধ্যেই আমি থোরটা দিয়ে দিব, কারণ থোরটা দিয়ে ঢাকনা ঢেকে দিলেই থোরটা আমার সেদ্ধ হয়ে যাবে। কলার থোর কিন্তু খুব বেশি একটা ছিল না, অল্প একটুই ছিল, ছোট্ট একটা থোর। তাই জন্য আমি আমার বড় আমাকে বলছিলাম পরিষ্কার করা লাগবে না, কারণ দেখেন কেউ যদি হাত দিয়ে লাড়াচাড়া করে, তাকে আবার না দিয়ে কেমন করে খায়। এতটুকু থোর মনে হচ্ছে আমার একারই আটবে না। আর কলার থোরের মধ্যে একটু আলু দিলে বেশি ভালো হয়, কারণ হচ্ছে কলার থোরটা একদম একটু কষ্টা টাইপের হয়ে যায়, আর আলু দিলে একটু স্মুথ হয়ে যায়। তাই জন্য আমি আলু কেকড়ে নিচ্ছি এখানে বসে আলু কাঁকড়ার পর আমি আলুগুলো ওপর থেকে শসাগুলো তুলে ফেলে কুচি করে কেটে নিব। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অনেক ধন্যবাদ তাদেরকে, আর যারা নতুন আজকে তাদেরকে আমার চ্যানেলে স্বাগতম। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনার কেমন লাগলো। তো এরকম করে আমি আলুগুলো এখন কুচি করে কেটে নেব, আর ওইদিকে আমার কলার থোর সেদ্ধ হচ্ছে। তো এরকম করে কুচি করে একদম কেটে নিলে নতুন আলু একদম কলার থোরের সাথে মিশে যাবে, খেতে অনেক ভালো লাগবে। এটাকে অনেকে কলার থোরের ভর্তা বলে বা ভাজি বলে, যে যাই বলে বলুক, আমরা কিন্তু কলার থোরের তরকারিই বলি। আর এরকম কুচি করেই আমি সবগুলো আলু কেটে নেব। আর যারা এরকম করে কুচি করে কাটতে চান না, তারা চাইলে আলু না দিতেও পারেন। তো আমরা আলুটা সবসময়ের জন্য কলার থোরের মধ্যে ব্যবহার করি, দেওয়ার চেষ্টা করি। যাই হোক, আমার আলুগুলো কাটা হয়ে যাচ্ছে প্রায় শেষের দিকে, আর এদিকে দেখতেছি আমার কলার থোরও হয়ে গেছে। আর দেখেন কলার থোরের কালারটা কত সুন্দর কালো হয়ে গেছে, তাই না? পানির আয়রন বের হয়ে চলে আসছে, পানির মধ্যে
কতটা আয়োডিন মানে আয়রন সেটা দেখা যাচ্ছে। যাই হোক, এখন আমি এখানে মরিচটা বেটে নেব, তার সাথে কয়েকটা কাঁচা রসুন দিয়ে দিচ্ছি। যেহেতু তরকারি রান্না করব, একটু গরম মশলা, কাঁচা মরিচ, রসুন আর জিরা সব কিছুই দিতে হবে। তো মরিচটা শুধু ভাজে নিতে হবে, নইলে সব কিছুই দিতে হবে। আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন। আমার বাসায় আদা ছিল না, তাই আমি আদা বাটা দিতে পারিনি। এখন আমি এগুলো বেটে নিচ্ছি এই আমাদের স্পেশাল বাটনের মধ্যে। আর থোরগুলোও কিন্তু এই বাটনের মধ্যেই আমি বেটে নিব। থোরগুলো ওখান থেকে নামিয়ে তারপরে থোরগুলো ধুয়ে নিয়ে এসে এই যে বাটনের মধ্যে পানি নিংড়ানোর পর আমি বেটে নিচ্ছি। অনেকে চাইলে থোরটা না বেটে থোরটা কাঁচা অবস্থায় কুচি কুচি করে ঝুরি ঝুরি করে কেটে তারপরেও রান্না করতে পারেন। তো এই রান্নাটা আমার কাছে বেশি সহজ ও খেতে টেস্টফুল লাগে, তাই আমি এরকম করেই রান্না করি। আর এরকম করে আমি সবগুলো বেটে নিচ্ছি আমার স্পেশাল বাটনের মধ্যে। অনেকে চাইলে পাটায় বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমার কাছে এটা বেশি সহজ লাগে। ছোট্ট একটা বাটনের মধ্যে বেটে নিব, তারপরে আবার বাটনটা আমি ধুয়ে নিব। তো যাই হোক, এরকম করে সবগুলো আমি বেটে নেব, নিয়ে তারপরে রান্না শুরু করে দিব। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে আবার তেল ঢেলে দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু রান্নাটা হবে কষিয়ে কষিয়ে, তারপর জন্য এখানে তেল দেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ আমি আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম, তাই আপনারা যেরকম পেঁয়াজ খেতে পছন্দ করেন সেরকমই দিবেন। আমি তেল পেঁয়াজটা সবসময়ের জন্য একটু বেশিই খাই, তাই জন্য আমি তেল পেঁয়াজের পরিমাণটা এরকম করেই দিলাম। এখন পেঁয়াজটা এখানে হয়ে আসলে তারপরে আমি এখানে দিয়ে দিব সব কিছু। তো পেঁয়াজটা আমার ভাজা ভাজা প্রায় হয়ে গেছে। এখন এখানে আমি বেটে রাখা কলার থোরটা দিয়ে দিব। তার জন্য এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি, কারণ কলার থোর জানেনই তো কালো কালার, আর তেলের মধ্যে হলুদ দিলে কালারটা একটু আসবে, হলুদ কালার হয়ে আসবে। তাই জন্য আমি তেলের মধ্যে হলুদ দেওয়ার পর তারপরে আমি এখানে ঢেলে দেব একদম কলার থোরটা। তো কলার থোরটা ঢেলে দেওয়ার পর কলার থোরের মধ্যে আমি মশলা দিয়ে দিব, যেমন আমি বেটে রাখা মরিচ, তারপরে লবণ, হলুদ, জিরা গুঁড়া, গরম মশলাও দেব। তারপরে এখানে আলু, কুচি করে রাখা আলুগুলো দিব, দিয়ে আমি খানিকক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এখানে আমি পানি দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, তারপরে কিন্তু আমার রান্না শেষ হয়ে যাবে। তো এটাই হচ্ছে কলার থোর রান্নার রেসিপি এক কথায়। যাই হোক, আমি এরকম করে রান্না করতেছি। যারা আমার ভিডিওটা দেখতেছেন শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখেন এবং শেখা হয়ে যাবে আপনাদের এইরকম একটা। বাড়িতে আসার পর থেকে আমার রেগুলার রান্না করা হয়, কারণ হচ্ছে আমার মা রান্নার মধ্যে মশলা দিতে ভুলে যান, কখন কি দিতে কি দিয়ে ফেলেন উনি ভুলে যান সবসময়ের জন্য। আর খাওয়াটা আমাদের জন্য একটু ভালো হয় না, তাই জন্য আমি সবসময় চেষ্টা করি নিজের হাতে রান্না করার। বসে বসে আমার মা সব কিছু রেডি করে দেয়। তো যাই হোক, আজকে আমি আবার নিজেই রান্না করতেছি। অনেক দিন পর আমি কলার থোর রান্না করতেছি, তাই জন্য ভুলে যাচ্ছি না কি করতেছি। আমার মা আবার শিখে দিচ্ছে আমাকে সাইড থেকে। যাই হোক, আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এখানে আর একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলেই আমার রান্না হয়ে যাবে। এরকম অবস্থা, আঠা আঠা অবস্থায় আমি নামাবো। তো যাই হোক, আমার কলার থোর রান্নাটা আপনাদের কেমন লাগলো